জিকে উইথ কিরণ চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব দশম শ্রেণীর যে এবিটি এর টেস্ট পেপার রয়েছে 2024 সালের, তার ইংরেজির 22 নম্বর পৃষ্ঠা। তো ইংরেজিতে তোমরা 22 পৃষ্ঠাতে দেখবে ইংরেজি একটা কোশ্চেন রয়েছে। সেই সেটে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলি নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো আজ শুরু করছি এবিটি এর টেস্ট পেপারের 22 নম্বর পেজের প্রশ্ন অ্যান্সার নিয়ে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য ক্যাট থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে। তো প্যাসেজটা আশা করি তোমরা এই গল্পটা পড়েছো, তাই প্যাসেজে আমি ডিটেলস আমি পড়ছি না, আমরা চলে যাব একদম উত্তরে। ঠিক আছে, তো দেখো প্রথম এর দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নতে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে এই যে তোমাদের প্রশ্নটা রয়েছে তার 4টি করে অপশন রয়েছে, সেই অপশনের মধ্যে যেটি সঠিক হবে সেটাকে তোমাকে রাইট চিহ্ন দিতে হবে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ক্যাট গেটস ফ্রম লাইফ মাচ মোর দ্যান, মানে লেখকের মত অনুযায়ী বিড়াল পেয়ে থাকে তার জীবনের অধিক কিছু, মোর দ্যান কিসের চেয়ে, কার চেয়ে অধিক বেশি কিছু পেয়ে থাকে। তো উত্তর কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে এ ম্যান, তাই 2-এর অপশানটা হচ্ছে উত্তর। এখানে 4টে অপশান ছিল, 4টে অপশানের মধ্যে এ ম্যান হচ্ছে উত্তর। 2-এর প্রশ্নটা দেখো, 2-এর প্রশ্নটা এখানে বলা হয়েছে দেখো, ক্যাট গো ইন ফর স্পোর্টস হোয়েন দে আর ইয়ং, গ্রো ওল্ডার, আর টায়ার্ড, আর অ্যাংরি। তো বিড়ালটা খেলতে যায় যখন সে কি থাকে, এখানে ইয়ং সে খুব যুবক থাকে বা ছোট থাকে, গ্রো ওল্ডার বৃদ্ধ হয়ে যায়, আর টায়ার্ড ক্লান্ত হয়ে পড়ে, আর অ্যাংরি না রেগে যায়। তো উত্তর কিন্তু এখানে আমাদের হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গ্রো ওল্ডার, এটা হচ্ছে আমাদের উত্তর। পরে দেখো, দ্য ন্যারেটর কনসিডার্স দ্যাট কিং আর্থার্স নাইটস ওয়ার নট সো স্ট্রং অ্যাজ এ ক্যাট, ফ্রেন্ডলি অ্যাজ এ ক্যাট, ইন্টেলিজেন্ট অ্যাজ এ ক্যাট, না অ্যাডভেঞ্চারাস অ্যাজ এ ক্যাট। তো এটার উত্তর বলেছে কিং আর্থারের যে নাইটগুলো ছিল তারাও, মানে লেখকের বিচার অনুযায়ী তারাও কি ছিল না, ওয়ার নট সো, কীরকম ছিল না, এখানে হয়ে যাবে অ্যাডভেঞ্চারাস অ্যাজ এ ক্যাট, অর্থাৎ বিড়ালের মতো এত সাহসী যোদ্ধা কিন্তু ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, অর্থাৎ 4-এরটা হচ্ছে তোমাদের উত্তর। পরে দেখো ডিএরটা, দ্য গ্রাউন্ড হোয়ার দ্য ক্যাট লাইকস টু হান্ট ইজ দ্য, মানে কোন ভূমিতে বিড়াল শিকার করতে পছন্দ করে। একটা হচ্ছে ব্যাকইয়ার্ড দিয়েছে, অর্থাৎ বাড়ির পিছনে মানে খামার জায়গাগুলোকে বলা হচ্ছে, ফ্রন্ট ইয়ার্ড বাড়ির সামনে, কোর্ট ইয়ার্ড মানে উঠোনে, আর চার্চ ইয়ার্ড মানে হচ্ছে গির্জার প্রাঙ্গণে। তাহলে কোনটা উত্তর হবে, এখানে উত্তর হয়ে যাবে ব্যাক ইয়ার্ড, 1-এরটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাই তোমরা অপশান 1 হচ্ছে সঠিক উত্তর। তো চলো এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। দেখো ইয়ের যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে আফটার দ্য ফ্যামিলি মুভস অ্যাওয়ে দ্য ক্যাট লাইকস টু লিভ, পরিবাররা যখন সেই স্থান ত্যাগ করে চলে যায়, পরিবারের লোকেরা যখন স্থান ত্যাগ করে চলে যায়, তখন দ্য ক্যাট লাইকস টু লিভ, বিড়াল থাকতে পছন্দ করে কোথায়, অ্যালোন, একা একা থাকতে পছন্দ করে, ইন আদার হাউস, অন্য বাড়িতে থাকতে পছন্দ করে, উইথ দ্য নিউ টেন্যান্টস, যারা ভাড়াটা আছে তাদের সেখানে থাকতে পছন্দ করে, ইন দ্য উডস না বনে। তো উত্তর কিন্তু হয়ে যাবে নিউ টেন্যান্টস, যারা ভাড়াটে আসে তাদের কাছে কিন্তু থাকতে পছন্দ করে। ঠিক আছে, তো উত্তর হয়ে যাচ্ছে উইথ দ্য নিউ টেন্যান্টস, টেন্যান্টস মানে হচ্ছে ভাড়াটে। পরে দেখো আমাদের বিয়ের দাগের প্রশ্ন কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সব শূন্যস্থান ছিল, সেটাকে তোমাকে সেই শূন্যস্থানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে পূরণ করতে হবে। তো প্রথমটা দেখো আমাদের এখানে করা রয়েছে যে পিপল অলওয়েজ স্পিক এগেনস্ট দ্য ক্যাট দ্যাট ইট
হি ইজ মোর ফন্ড অফ ইটস হিজ হোম দ্যান দ্য পিপল ইন ইট। তো এটা কিন্তু উত্তর, ঠিক আছে, পুরোটা কিন্তু তোমাদের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে দেখো, কিং আর্থার্স নাইট হ্যাড এ গ্যালান্ট অ্যাডভেঞ্চার বাট দ্য ক্যাটস ফাইন্ড মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার ইন দ্য সাবআরবান ব্যাকইয়ার্ড। এটা হচ্ছে উত্তর। তিনেরটা দেখো কি বলা হয়েছে, হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ওয়ান্টস টু স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। তো এখানে গিভিং দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং ইন হোয়াইল ইট এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। তো এটা কিন্তু তোমরা উত্তরটা করে নেবে, ঠিক আছে। সি এরটা কি আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চার্ট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে টেক্সটটা পূরণ করতে হবে। দেখো এখানে স্টেটমেন্ট আর রিজন দেওয়া আছে। স্টেটমেন্ট কি আছে, স্টেটমেন্ট তোমাকে বলা হয়েছে দ্য ক্যাট এনজয়েস অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস ইন দ্য ব্যাকইয়ার্ড। তার কারণটা কী হবে, কারণ হচ্ছে দেখো বিকজ দ্য ক্যাট থিংস দিস ব্যাকইয়ার্ডস আর হান্টিং গ্রাউন্ডস। অর্থাৎ এখানে বলতে আছে যে ক্যাট, বিড়ালটা তার অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি, দুঃসাহসিকমূলক যে ক্রিয়াকলাপগুলো সেগুলো ব্যাকইয়ার্ডে অর্থাৎ বাড়ির পিছনে তারা সেগুলোকে উপভোগ করে। তো সেরকম কারণটা কি, কারণ বলেছে বিকজ দ্য ক্যাট থিংস দিস ব্যাকইয়ার্ডস আর হান্টিং হান্টিং গ্রাউন্ড, মানে এইগুলো তাদের হচ্ছে শিকারের জায়গা। এটাই কিন্তু বিড়ালটা মনে করে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো দুয়ের যে স্টেটমেন্টটা সেটা আমরা দেখে নিচ্ছি। দুয়ের স্টেটমেন্ট বলা হয়েছে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। কারণটা কী হবে, কারণটা দেখো এখানে বলা হয়েছে হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্য এরিয়া। দেখো এখানে স্টেটমেন্ট যেটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেখানে বিবৃতি যেটা দেওয়া আছে সেটা কি বলা হয়েছে, ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। বিড়াল তার দেশ পরিত্যাগ করতে চায় না বা তার জায়গা বা স্থান পরিবর্তন করতে চায় না। তো এখানে তার কারণ হচ্ছে কি, হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্য এরিয়া, কারণ সেই জায়গার বা সেই এলাকার প্রত্যেকটা জায়গা, মানে এভরি ল্যান্ডমার্ক, প্রত্যেকটা খুঁটিনাটি যে জায়গা সেগুলো কিন্তু সে খুব ভালো করে জানে। সেই জন্য কিন্তু আমাদের এটাই লিখতে হবে, হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্য এরিয়া। দুয়ের দাগে কী বলা হয়েছে দেখো, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এই পোয়েমটা আমাদেরকে পড়তে হবে। পোয়েমটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে থেকে দেওয়া হয়েছে আমাদের দ্য স্নেল থেকে। টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew their house and all together. Within that house secure he hides when danger imminent betides, or storm or other harm besides of weather. তো যাই হোক, কবিতাটা আশা করি তোমরা পড়েছো। এখন আমাদের টেস্ট পেপার যেহেতু প্র্যাকটিস চলছে, তাই আমরা কবিতাতে যাচ্ছি না, তাই আমরা একদম উত্তরে চলে যাব। এখানে টিক দ্য রাইট অ্যান্সার, কোনটা সঠিক উত্তর সেটাতে আমাকে রাইট চিহ্ন দিতে হবে। দ্য স্নেল ডাজ নট হ্যাভ দ্য ফিয়ার অফ। তো চারটে অপশান রয়েছে। তো চারটে অপশানের মধ্যে ইনসাল্ট, বিং, ওল্ড হাউস, তারপর ডেথ আর ফল। তো উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে ফল, ঠিক আছে। তো উত্তর তোমরা কিন্তু লিখে নেবে ফল, মানে একটা শামুকের কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। দ্য স্নেল সিমস টু গ্রো ওল্ডার উইথ এ হাউস, অ্যান ইগলু, এ ওয়াল, এ টেন্ট। কারণ সে বাড়ির মধ্যেই যেহেতু বড় হচ্ছে, তো উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এ হাউস। সি এর দাগে দেখো কি আছে, দ্য স্নেল হাইড সিকিউরলি উইদিন দ্য লিফ, দ্য ফ্রুট, গ্রাস আর হাউস। তো উত্তর হয়ে যাবে দ্য হাউস। উত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দ্য হাউস। দ্য স্নেল finds danger in rain, the grass, flood, the storm. তো উত্তর কিন্তু হয়ে যাবে এখানে the storm। তারপরে দেখো কি আছে, বিয়ের দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে যে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। পোয়েমের এবং পোয়েটের নাম কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো উত্তর কিন্তু এখানে দেখো দেওয়া আছে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কপার। তো পোয়েমের নাম হচ্ছে দ্য স্নেল আর পোয়েটের নাম হচ্ছে উইলিয়াম কোপার। দুয়ের থেকে যে প্রশ্ন, হোয়ার ডাজ দ্য স্নেল জেনারেলি স্টিক্স ক্লোজ টু, মানে সাধারণত একটা স্নেল সে কোথায় আটকে থাকে। তো উত্তর কিন্তু লিখবে তোমরা দ্য স্নেল জেনারেলি টিক্স ক্লোজ, দ্য স্নেল জেনারেলি স্টিক্স ক্লোজ
টু দ্য গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। তো এটা কিন্তু উত্তর। তিনের দাগের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। তিনের দাগে এখানে আমাদের জানি আমরা আনসিন দিয়েছে এখানে একটা। তো আনসিনটা চাইলে তোমরা পড়বে, পড়ে আমি এর বঙ্গানুবাদ কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, সেই বঙ্গানুবাদটা তোমরা একটু ধরে ধরে দেখে নাও। দেখো এখানে আমি একটু পড়ে বলেছি, এই যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের আমাদের বঙ্গানুবাদটা আসবে ঠিক এরকম, যে চিতা ওবান ওরফে পবন, যেটি মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক থেকে একাধিকবার পথভ্রষ্ট হয়েছিল এবং দূরবর্তী স্থান থেকে উদ্ধার করতে হয়েছিল। তাকে পার্কের একটি ঘেরা স্থানে স্থানান্তরিত করা হয়েছে। বন বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা সেটা জানিয়েছেন। পুরুষ চিতা এই মাসে অন্তত 2 বার কেএনপির বাইরে ঘুরছিল। সর্বশেষ ঘটনায় বিড়ালটিকে মানে এখানে ওই যে বাঘটার কথাই বলা হচ্ছে এখানে, হ্যাঁ, সেই জন্য এখানে বিড়ালের কথা বড় বাঘ বলতে আমরা বিড়ালকেই বড় বিড়াল বলতে আমরা বাঘকেই বোঝাই। তো 22 এপ্রিল শান্ত করা হয়েছিল যখন এটি প্রতিবেশী উত্তরপ্রদেশে একটা জঙ্গলে পাড়ি দিতে যাচ্ছিল এবং কেএনপিতে ফিরিয়ে আনা হয়েছিল। 7 এপ্রিল পবনকে শান্ত করার পরে মধ্যপ্রদেশের শিবপুরীও বলছে বৈরাদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল, কর্মকর্তারা এটা বলেছেন। ঠিক আছে, এরপর তোমরা একটু চাইলে পড়ে নেবে। কেএনপি বিভাগীয় বন কর্মকর্তা প্রকাশ কুমার বর্মা নিশ্চিত করেছেন যে পবনকে এখন একটি বড় ঘরে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে এখানে ওই বাঘটার কথা বলা হয়েছে 2টি মহিলা চিতার সাথে অবস্থান করেছে। আফ্রিকা থেকে কেএনপিতে আনার প্রায় 6 মাস পর পবন এবং মহিলা চিতা আশাকে 11ই মার্চ বনে ছেড়ে দেওয়া হয়েছিল। তো এরপরে দেখো কি রয়েছে। বনে ছেড়ে দেওয়া হয়েছিল 22 মার্চ পার্কের ফ্রি রেঞ্জ এলাকার এলটন এবং ফ্রেডি নামে আরও 2টি বিড়ালকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখানে বিড়াল বলতে বাঘকেই বলা হয়েছে। ঠিক আছে, কেএনপি 1 মাসেরও কম সময়ে 2টি চিতার মৃত্যু দেখেছে, একটি পুরুষ এবং একটি মহিলা। এরপরে বলা হয়েছে দেখো 23 এপ্রিল পুরুষ চিতা উদয় এই বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে স্থানান্তরিত হয়েছিল। কার্ডিও পালমোনারি ব্যর্থতায় মারা গিয়েছিল, অর্থাৎ কার্ডিও পালমোনারি অর্থাৎ হার্ট ডিজিজের কথা বলা হয়েছে, তাতে মারা গিয়েছে চিতাটা বাঘটা। 8টি নামিবিয়ান চিতার মধ্যে একজন সাসা, যার বয়স 4.5 বছরের বেশি, 27 মার্চ কিডনি রোগে মারা যায়। দিয়ে 1952 সালে ভারতে বিলুপ্ত হয়ে যাওয়ার প্রজাতিকে পুনর্বর্তনের জন্য প্রকল্প চিতার অধীনে মোট 20টি বিড়াল, 10টি মহিলা সহ নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে 2022 সালের সেপ্টেম্বর এবং এই বছরের ফেব্রুয়ারিতে 2টি ব্যাচে শেওপুর জেলার কেএনপিতে স্থানান্তরিত করেছিল। এটা টেলিগ্রামে প্রকাশিত হয়েছিল, যেটা 26 এপ্রিল 2023 সালে। ঠিক আছে, তো দেখো এর মধ্যে আমাদের টিক দিতে হবে কোনটা। তো টিক দেওয়ার জন্য আমাদের এখানে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। প্রথম যে প্রশ্নটা আছে, পবন স্টেড আউট অফ কেএনপি দ্যাট মান্থ অ্যাট লিস্ট, কতদিন ছিল? এখানে 2 টাইমস, উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের 2 টাইমস। ঠিক আছে, তোমরা উত্তর লিখবে 2 টাইমস। এলটন অ্যান্ড ফ্রেডেরি ওয়ার রিলিজড ইন্টু দ্য পার্ক অন কত? এখানে মার্চের 22 তারিখ। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর। তারপরে দেখো ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট চিতা উদয় ডায়েড অফ, উদয় কিসে মারা গিয়েছিল? তো উত্তর কিন্তু আমরা এখানে একটা হার্ট ডিজিজের কথা পেয়েছি, এটা কার্ডিও পালমোনারি ফেলিওর। তো এটা হচ্ছে উত্তর। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা এখানে বলা হয়েছে দেখো, হোয়েন সাসা ডায়েড ইট ওয়াজ অনলি 4 years old, more than 4 years old, 1 years old, more than 4.5 years old। তো উত্তর কিন্তু হয়ে যাবে more than 4.5 years old, আর 4.5 বছরের বড়, বেশি বড়। ঠিক আছে, আসি 5এরটা। দ্য reintroduce 5 হচ্ছে to reintroduce the species in 2 batches number of cheetahs brought from South Africa and Namibia were। তো এখানে উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের 20 চিতার কথা এখানে বলা হয়েছে। পবন স্টেড আউট অফ দ্য কেএনপি
অ্যান্ড হি ওয়াজ সিন ওয়ান্ডারিং অন এপ্রিল 7। তো এটাও কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আমাদের বিয়ার্ড এরিয়া, ঠিক আছে। এই বিয়ার্ড এরিয়াটা হচ্ছে উত্তর, অপশন সি। তো তারপরে দেখো বিয়ের যে প্রশ্নটা রয়েছে, বিয়ের প্রশ্ন এখানে বলা হয়েছে, দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। তো এখানে ট্রু ফলস করতে দিয়েছে, তোমরা দেখতেছো কোনটা সঠিক সেটার পাশে আমাদের টি লিখতে হবে, এবং যেটা বেঠিক সেটার পাশে আমরা কি লিখবো, আমরা এফ লিখবো। দেখো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অন এপ্রিল 22 পবন ক্লোজড ওভার টু দ্য ফরেস্ট অফ উত্তরপ্রদেশ। তো এটা হচ্ছে ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে আমরা দেখেছি ইন দ্য latest incident, the feline was tranquilized on April 22 while it was about to cross over a forest in neighboring Uttar Pradesh and brought back to the KNP। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা দেখতে পাবে প্যাসেজের মধ্যে এই লাইনটা রয়েছে, এটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবে। দুইটা কি, আফটার বিং রেস্কিউড পবন রিমেইন্ডেড ইন দ্য এনক্লোজার। তো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ট্রু, কারণ সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেখেছি যে সাপোর্টিং স্টেটমেন্টের সঙ্গে এটা অনেকটাই মিল রয়েছে। দেখো কেএনপি ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রকাশ কুমার বর্মা কনফার্ম দ্যাট পবন হ্যাড নাও বিন শিফটেড টু এ লার্জ এনক্লোজার। ঠিক আছে, তিনেরটা দেখো সাসা ওয়াজ ব্রট ফ্রম নামিবিয়া। তো এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে এখানে লিখতে হবে, দেখো কী লেখা আছে, দ্য আন্ডার প্রজেক্ট চিতা for reintroducing the species were translocated to the KNP in Sahipur district from Namibia। ঠিক আছে, তো এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। চলে যাচ্ছি পরেরটা। পরে দেখো আমাদের কি বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং উইথ আদার ইমেজ। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা আছে আমাদের এখানে যে হোয়াট ডাজ কেএনপি স্ট্যান্ডস ফর। তো কেএনপি বলতে কি বোঝানো হয়েছে, কেএনপি ফুল ফর্মটা কি সেখানে লিখতে হবে তোমাকে, কেএনপি স্ট্যান্ডস ফর কুনো ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে উত্তর। হোয়াট ডিড ডিভিশনাল ফরেস্ট অফিসার সে অ্যাবাউট পবন। পবনকে নিয়ে ডিভিশনাল ফরেস্ট অফিসার কি বলেছে। তো উত্তর তোমরা লিখবে দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রকাশ কুমার বর্মা কনফার্ম দ্যাট পবন হ্যাড বিন শিফটেড টু এ লার্জ এনক্লোজার। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো এরপরে দেখো তিনের যে প্রশ্নটা সেটা বলছে হোয়াট হ্যাপেন্ড টু পবন অন মার্চ 11। তো উত্তর তোমরা লিখবে অন মার্চ 11 পবন, তো অন মার্চ 11 পবন অ্যান্ড দ্য ফিমেল চিতা আশা ওয়ার রিলিজড ইনটু দ্য ওয়াইল্ড। তারপর চারের প্রশ্ন বলা আছে হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য প্রজেক্ট চিতা। তো উত্তর কিন্তু তোমরা লিখবে দ্য এইম অফ দ্য প্রজেক্ট চিতা ওয়াজ টু reintroduce the species which became extinct in India in 1952. It involved translocating 20 এখানে আছে ফেনিলস ইনক্লুডিং 10 ফিমেলস টু কুনো ন্যাশনাল পার্ক ফ্রম নামিবিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। তো এটা হচ্ছে উত্তর। তো চলো দেখে নিচ্ছি এরপরে গ্রামার ভোকাবুলারিতে কী রয়েছে। গ্রামার ভোকাবুলারিতে এখানে চায়ের দাগে বলা হয়েছে, দেখো বলছে আমাদের যে অল্টারনেটিভসগুলো ছিল সেগুলো দিয়ে তোমাকে পূরণ করতে হবে। আমি একবারে উত্তরটা করা হয়েছে এখানে। 3 ওয়ার্কার্স ডায়েড বিকজ অফ পসিবল asphyxiation while they were trying to remove wooden planks from newly casted concrete walls of septic tank. They were brought out and rushed to the local hospital where doctors declared brought dead। তো এইভাবে কিন্তু দেখো প্রথমটা হয়ে যাবে আমাদের এখানে দেওয়া আছে, দেখো ডায়েড, প্রথমটা হয়ে যাবে ডায়েড, তারপরে হয়ে যাবে ওয়ার ট্রাইং, আর তারপরে হয়ে যাবে ওয়ার ব্রট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা তিনটে গ্যাপ পূরণ করে নেবে। পরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমটা যেটা বলা হয়েছে এইটা হচ্ছে তোমাদের উত্তর,
অ্যান্সার দেখো করে দেওয়া হয়েছে এখানে, এই যে অ্যান্সারটা তোমরা কিন্তু করবে। দেখো প্রথমে দেখো ইট টুক এ ফিউ মিনিটস, ঠিক আছে, এখানে এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটার মধ্যে তোমরা লিখবে এ ফিউ মিনিটস বিফোর অল কেম টু রিয়েলাইজ দ্যাট দ্য ট্রেন হ্যাড কলিডেড উইথ এ গুডস ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। তো দ্বিতীয় যে শূন্যস্থানটা ছিল সেখানে হয়ে যাবে উইথ, আর পরে যে শূন্যস্থানটা আছে সেখানে হচ্ছে ফ্রম। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেডে আমার প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডাজ সি সিং এ সং, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে তার জন্য আমাদের অ্যাম ইজার প্লাস ভি3 এই নিয়মে করতে হয়। এবার সেটা আমাদের ইন্টারোগেটিভে রয়েছে তার জন্য ইজটা প্রথমে হবে, তো ইজ এ সং সাং বাই হার, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ইজ এ সং সাং বাই হার। দ্য ক্রাউড সেইড লং লিভ প্রেসিডেন্ট, তো এটা আমার ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো উত্তর আমাদের লিখবে দ্য ক্রাউড প্রেইড অ্যান্ড উই, বা উইশ তো করতে পারি, আমরা প্রেইডও করতে পারি, দ্যাট প্রেসিডেন্ট মাইট লিভ লং, কারণ লিভ লং আমরা এখানে যখন যদি আমাদের যেহেতু এটাগুলো আমাদের সব অপটেটিভ সেন্টেন্স সেই জন্য আমাদের এখানে কিন্তু মাইট ব্যবহার করতে হয়, প্রেসিডেন্ট মাইট লিভ লং, এটা কিন্তু উত্তর। ঠিক আছে, তো চলো তারপরে এটাকে আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি দ্য ক্রাউড এক্সক্লেইমড, ঠিক আছে, দ্যাট দ্য প্রেসিডেন্ট শুড লিভ লং, এটাও কিন্তু আমাদের করা যাবে। ঠিক আছে, তো আমরা এটাও করে নিতে পারি। তো এরপরে আমরা দেখে নিচ্ছি কি হবে। পরে দেখো দা আছে দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যালস, এটা হচ্ছে উত্তর, কারণ আমাদের প্রশ্নটা ছিল দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিম্যালস। তো এটাকে আমাদের ডিগ্রি চেঞ্জ কম্পারিজন করতে বলেছে, তাহলে আমরা কী করবো, দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল, এটা হচ্ছে উত্তর। তারপর দেখো পরে দেখো আমাদের এখানে কী ছিল, মেড কাম বাই মিনস অফ ড্রাগ, তো এটা আমাদের ওই আনসিন প্যাসেজ থেকে দেয়, যেটা আমাদের হয়ে যাবে ট্রাঙ্কুলাইজড। ঠিক আছে, এটা ট্রাঙ্কুলাইজড হবে। নো লঙ্গার ইজ এক্সিস্টেন্স, এটা এক্সটিংক্ট হবে। আর ইলনেস হয়ে যাবে এইলমেন্ট। আর মুভ ফ্রম প্লেস টু অ্যানাদার, এটা হচ্ছে ট্রান্সলোকেটেড। ঠিক আছে, তো এই কটা কিন্তু আমাদের উত্তর। তো এরপরে আমাদের চলে যাচ্ছি রাইটিং পোর্শনে। রাইটিং পোর্শনে আমাদের বলা হয়েছে দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস, সরি এটা রাইটিং পোর্শনে এটা যেটা আছে না এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের একটু বাদ যাবে, এটা এখানে লেখাটা হবে না। এখানে বলছে চুজ দ্য কারেক্ট ফর্মস, অর্থাৎ আমাদের ফ্রেজাল ভার্বে যেটা থাকে সেই ফ্রেজাল ভার্বে এটা দেওয়া হয়েছে এখানে দেখো। তো দেখো এখানে ফ্রেজাল ভার্ব আমাদের দেওয়া হয়েছে, প্রথমটা কী ছিল, প্রথমটা আমাদের প্রশ্ন ছিল দ্য ফ্লাওয়ার এমিটস এ সুইট স্মেল, তো এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে এমিটসটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব করতে হবে। ঠিক আছে, এই এমিটস মানে হচ্ছে নির্গত করা, তো সেটার জন্য আমাদের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে গিভস অফ। ঠিক আছে, এমিটসের জন্য আমাদের লিখতে হবে গিভস অফ, মানে এস আছে গিভস অফ লিখতে হবে। পরে দেখো মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড, মানে হচ্ছে বুঝতে পারা, তো এটার আমাদের ফ্রেজাল ভার্ব করতে হবে, তো এটার ফ্রেজাল ভার্ব হয়ে যাবে মেক আউট। ঠিক আছে, এটার ফ্রেজাল ভার্ব হবে মেক আউট। পরে দেখো দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, এটা এক্সামিনিংটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব করতে হবে, অর্থাৎ পরীক্ষা করা। সেটার উত্তর আমাদের ফ্রেজাল ভার্ব যেটা হবে সেটা হচ্ছে লুকিং ইনটু, কারণ এক্সামিনিং সঙ্গে কী আছে আইএনজি যোগ আছে, সেই জন্য এখানে লুকিং ইনটু হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখেছি রাইটিং পোর্শনে কী রয়েছে। রাইটিং পোর্শনে আছে দেখো বলছে ইয়োর ক্লাব is going to organize a health awareness program. As the secretary of the club, draft a notice for its members within the following points. তো নিচে পয়েন্টগুলো দিয়ে তোমাকে একটা নোটিশ লিখতে হবে, কী নিয়ে না হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে। ঠিক আছে, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা হচ্ছে অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার একটা অনুষ্ঠান। ঠিক আছে, সেই স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠান কীভাবে লিখবে দেখে নিচ্ছি। প্রথমে দেখো নোটিশ লিখতে হলে আমরা প্রথমে এখানে যেটা দিই সেটা হচ্ছে XYZ একটা তোমার ক্লাবের নাম দিতে হবে, তোমরা এখানে অন্য কিছু দিতে পারো, XYZ স্পোর্টিং ক্লাব দিয়েছি। হ্যাঁ, তারপরে আমাদের নোটিশ কথাটা কিন্তু আমাদের বড় হাতের লিখতে হবে। তারপরে এই দিকে থাকবে মেমো নাম্বার বা নোটিশ নাম্বার, তোমরা লিখতে পারো একটা যে কোনো নাম্বার তোমরা দিবে এখানে। তার পাশে এইদিকে থাকবে আমাদের ডেট। ঠিক আছে, যেদিন নোটিশ লিখবে সেই ডেটটা এখানে দিতে হয়। তারপর আমাদের ছোট করে এখানে থাকবে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, ছোট করে আমরা সাবজেক্ট দিয়ে দেবো এখানটা করে, দেখো এখানে সাবজেক্ট কথাটা দিচ্ছি। এরপরে আমাদের নোটিশ শুরু করতে হবে। ঠিক আছে, এই কটা কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের নোটিশ লিখতে হবে। তো নোটিশ লিখতে হলে আমাদের প্রথমে কি লিখব, প্রথমে আমরা লিখব অল দ্য মেম্বার্স
অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব, যেহেতু আমরা মেম্বার্সদেরকে লিখছি সেজন্য আমরা লিখব all the members of our club are hereby informed that our club is going to organize a health awareness program to promote well-being within our community। ঠিক আছে, তো কি বলতে আছে, বলছে আমাদের যত মেম্বার্স রয়েছে ক্লাবের মধ্যে তাদেরকে জানানো যাচ্ছে যে আমাদের ক্লাব একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করছে। সেখানে কিসের জন্য করছে? টু প্রমোট ওয়েলবিং উইদিন আওয়ার কমিউনিটি, মানে আমাদের এই যে আমাদের যে কমিউনিটি রয়েছে অর্থাৎ যে সম্প্রদায় রয়েছে তাদের ভালোর উদ্দেশ্যে, ঠিক আছে, স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যে। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন 15, এখানে যেহেতু 12 রয়েছে অর্থাৎ 15/12 এখানে যেটা আছে অর্থাৎ ডিসেম্বর 2023 ইন আওয়ার ক্লাব পারমিস, আমাদের যে ক্লাবের প্রাঙ্গণ রয়েছে সেখানে এই প্রোগ্রামটা হবে। ইট উইল স্টার্ট অ্যাট 9 AM অ্যান্ড কন্টিনিউ টিল 2 PM, 9টার সময় শুরু হবে এবং 2টোর সময় শেষ হবে। আওয়ার ক্লাব উইল কভার এ ওয়াইড রেঞ্জ অফ হেলথ রিলেটেড টপিকস, এবং সেখানে হেলথ রিলেটেড স্বাস্থ্য বিষয়ক নানান রকম বিষয় নিয়ে সেখানে আলোচিত হবে, ইনক্লুডিং ফিজিক্যাল ফিটনেস, কীভাবে আমাদের শারীরিক ফিটনেস রাখতে হবে সেই ব্যাপারে হবে, মেন্টাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্য কীভাবে উন্নতি করতে হবে, নিউট্রিশন অর্থাৎ আমাদের নিউট্রিশন বলতে আমাদের পুষ্টি বিষয়ক কিছু আলোচনা হবে, অ্যান্ড দ্য প্রিভেন্টিভ মেজার্স টু মেইনটেন এ হেলদি লাইফস্টাইল, এবং আমরা কীভাবে আমাদের স্বাস্থ্য জীবনযাত্রা অতিবাহিত করব সেই নিয়ে এখানে আলোচিত হবে বা সেখানে এখানে বোঝানো হবে। টু এনশিওর এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ উই উইল ইনভাইট এক্সপিরিয়েন্সড প্রফেশনালস অ্যান্ড এক্সপার্টস টু শেয়ার দেয়ার ইনসাইটস, অর্থাৎ এখানে কিছু অভিজ্ঞ প্রফেশন যারা মানে অভিজ্ঞ যারা ব্যক্তি থাকবে তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে, অ্যান্ড এক্সপার্টস থাকবে সেখানে, তারা এই দিকগুলো দেখাবে। এক্সপার্টস উইল এনলাইটেন আস এ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ হেলথ, মানে যারা অভিজ্ঞ ব্যক্তি থাকবে তারা কিন্তু আমাদের কি করবে, আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিভিন্ন জিনিস তারা আমাদের সামনে আলোকপাত করবেন। দে উইল প্রোভাইড আস ভ্যালুয়েবল ইনসাইট অ্যান্ড পার্টিসিপেট অ্যান্ড প্র্যাকটিক্যাল টিপস টু এনহ্যান্স আওয়ার অ্যাওয়ারনেস, মানে আমাদের সচেতনতা বাড়ানোর জন্য তারা আমাদের বিভিন্ন রকম বা মূল্যবান দিক আমাদের দেখাবেন বা প্রদান করবেন। এরপরে আমাদের একটা প্রা চেঞ্জ করে লিখতে হয়, দেখো শো অল দ্য মেম্বার্স, কি বলা হয়েছে দেখো, শো অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন দ্যাট পার্টিকুলার ডে, মানে ওই দিন সমস্ত ক্লাবের মেম্বার্স থেকে অনুরোধ করা হচ্ছে যেন তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারপরে দেখো কি আছে, দ্য কর্পোরেশন from all the highly solicited to make the purpose a grand success, তাই কোঅপারেশন বলতে এখানে আমাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা সবার কাছ থেকে চাওয়া হচ্ছে যাতে আমাদের এই প্রোগ্রামটা বা এর উদ্দেশ্য যেন খুব ভালোভাবে সফল হয়। ফর এনি ফার্দার ইনফরমেশন ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিচে যে সই করেছে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে যদি আরও কিছু জানতে ইচ্ছা হয়। এখানে প্রেসিডেন্টের সাইন করতে হয় একটা জায়গাতে, আর এদিকে আমাদের যেটা করব সেটা হচ্ছে দেখো তোমার নামটা এখানে কিন্তু লিখতে হবে কাউন্টার সাইন হিসাবে, ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের করতে হবে। বেশ, চলো তারপরে আমরা দেখে নিচ্ছি 8 দাগে কী আছে। 8 দাগে বলা হয়েছে দ্য ফলোয়িং চার্ট describes how edible oil is separated how oil is prepared from mustard seed, অর্থাৎ কীভাবে সর্ষের বীজ থেকে তেল তৈরি করা হয় সেটা কিন্তু আমাদের প্রসেস আকারে লিখতে হবে। তো এখানে যেহেতু পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী এখানে ধরে ধরে লিখতে হবে। দেখো একদম লিখে দেওয়া আছে যে প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল কীভাবে লিখবো আমরা দেখো এখানে দেখে নিচ্ছি। প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, তো দেখো এখানে বলা হয়েছে মাস্টার্ড অয়েল ইজ এ ভেরি কমন edible oil. It is used by most of the families. It is a very interesting matter to know how mustard oil is prepared. The preparation of mustard oil involves a few stages. At first, mustard seeds are collected from the market or from the farmers. After that, the seeds are dried well in the sun for a few days. Next, the seeds are put into a crushing machine to be crushed. A little water is added to it in this process. Thus, adding a little water, oil is extracted. Then,
The oil cakes are separated. Next, the extracted oil is kept in a containers. The containers are properly sealed to keep it suitable. Keep it usable. To keep it usable for a long time. Then the containers are sent to market for sale. Thus the process of preparing mustard oil is done. তো এইভাবে কিন্তু আমরা লিখব, ঠিক আছে। তো চলো এরপরে আমাদের দেখে নিচ্ছি কি আছে। পরে দেখো এখানে বলা হয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অর হার টু পার্টিসিপেট ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তো তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, তাকে পরামর্শ দিতে হবে সে যেন প্রত্যেক দিন তার স্বাস্থ্য মানে শরীরচর্চা সে করে থাকে। তো এখানে পয়েন্ট কিছু দেওয়া রয়েছে। তো এখানে লিখতে হলে কী করতে হয়, তোমাকে প্রথমে নিজের অ্যাড্রেস দিতে হবে। এখানে তোমার যা অ্যাড্রেস সেটা কিন্তু তোমাকে লিখতে হবে এখানে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু লিখব, ঠিক আছে। তারপরে আমরা লিখব যে বন্ধু, সেই বন্ধুর নাম ডিয়ার রাম বলে লিখছি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার, চিঠির শুরুতেই ইউ টেক মাই কর্ডিয়াল লাভ, তুমি আমার আন্তরিক ভালোবাসা নিও। ফর এ লং টাইম উই আর অ্যাওয়ে ফ্রম ইচ আদার, মানে অনেক দিন ধরে আমরা একে অপরের সাক্ষাতের মধ্যে নেই বা সাক্ষাৎ করিনি। আই হোপ ইউ অল আর ওয়েল বাই গ্রেস অফ গড, ভগবানের ইচ্ছাতে তুমি খুব ভালোই আছো। আই অ্যাম অলসো ফাইন বাই গ্রেস অফ গড, ভগবানের ইচ্ছাতে আমিও খুব ভালো রয়েছি। আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর নট ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, আমি এটা জানতে পারলাম যে তুমি প্রত্যহ শরীরচর্চা করছো না। আই ওয়ান্ট টু শেয়ার সাম thoughts with you about the importance of incorporating regular exercise into our routines. তাই আমি তোমাকে কিছু চিন্তা শেয়ার করতে চাই, অর্থাৎ তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। কি নিয়ে না, অ্যাবাউট ইয়োর ইম্পর্টেন্স অফ ইনকর্পোরেটিং রেগুলার এক্সারসাইজ ইনটু আওয়ার রুটিনস, আমাদের প্রাত্যহিক জীবনে যে ফিজিক্যাল এক্সারসাইজ করা অর্থাৎ শরীরচর্চা করা সেটা কতটা প্রয়োজন সেটা নিয়ে তোমার সঙ্গে আলোকপাত করতে চাই। তো হেলথ ইজ দ্য সোর্স অফ দ্য হ্যাপিনেস অ্যান্ড আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ দ্য কি অফ ইট। তো এভাবে তোমরা লিখবে। এবার দেখো আমি পরে শুনিয়েছি, তোমরা এভাবে লিখে নিও। হেলদি বডি ক্যান অনলি সাপোর্ট এ হেলদি মাইন্ড, সো টু মেনটেন দ্যাট এভরি হেলথ ওয়ান অফ us must do something. Morning walk is such a good habit. Morning air is fresh and free from pollution. Therefore, it is suitable time for exercise. In order to have good health, we require pure air, light, and exercise with good food and water. It helps to live an active long life and to improve our mental health. Blood pressure will be under control. The problem of cholesterol and blood sugar may also be solved. With morning walk, we can start for a day's work positively. A man who does early morning exercise can work with fresh energy. He can give a good start of new work, which is half done. Our bodies are designed to move. I am advising you to take the first step towards a healthier lifestyle by incorporating regular exercise into our routine. Your future self will doubtedly thank you for it. ঠিক আছে, undoubtedly thank for it. But no more today, I shall tell you in details when we meet. My respect to your parents, lots of love to you. এইভাবে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। তো এরপরে আমার লিখতে হবে ইয়োর লাভিং ফ্রেন্ডস, ইয়োর নেম, তোমার এখানে নাম দিয়ে দিতে হবে। আর এখানে বন্ধুর একটা ঠিকানা দিতে হবে, ভিলেজ প্লাস পোস্ট আর ডিস্ট্রিক্ট আর একটা পিন নাম্বার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এই লিটার লেটারটা লিখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এর পরবর্তী যে টেস্ট পেপারের পেজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সলভ দিতে থাকবো, তোমরা সেগুলো করে নেবে, ঠিক আছে। তো এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই।